নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে। আর শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সের দিকে। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকেরই চাকরি বহাল, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ভয় পাবেন না, এসআইআর আবহে মালদা থেকে অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেওয়া হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। অনুপ্রবেশকারীদের জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলায় কড়া সুরে এমনই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে ট্রেন থেকে উদ্ধার একাধিক ভোটার কার্ড। চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডে। আগামী সপ্তাহে এসআইআর আলোচনায় রাজি কেন্দ্র। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়েছে বিরোধীরা। প্রাথমিকে ৩২,০০০ শিক্ষকেরই চাকরি বহাল। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ। চাকরি বাতিল হলে বিরূপ প্রভাব পড়বে জানালো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিল নয়, শপথে বহাল রইলেন প্রত্যেকে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে জানালো বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের পর্যবেক্ষণ, দীর্ঘ ৯ বছর পর চাকরি বাতিল করলে পরিবারগুলির ওপর বিরূপ প্রতিক্রিয়া পড়বে। আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, সিঙ্গল বেঞ্চের নির্দেশ অনুযায়ী দুর্নীতির জন্য ৩২,০০০ প্রাথমিক চাকরি বাতিল করা হয়। কর্তৃপক্ষের ভুল কিংবা দুর্নীতির জন্য নিরীহ চাকরিরতদের চাকরি বাতিল হতে পারে না। যারা সফল হননি তাদের জন্য সবকিছু ড্যামেজ হতে পারে না। এতদিন ধরে যারা চাকরি করছেন তারা কোনো প্রভাবশালীদের সঙ্গে যুক্ত নন, তাই তাদের চাকরি বহাল থাকবে বলে জানিয়েছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে ২০১৪ সালের টেটের মাধ্যমে নিযুক্ত প্রাথমিক শিক্ষকরা। ২০১৪ সালে টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। প্রায় ৪২,৫০০ শিক্ষক নিয়োগ হয়েছিল, তাতেই অনিয়মের অভিযোগ ওঠে। ২০২৩ সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে চাকরি বাতিলের পরও তাদের কর্মরত থাকতে বলা হয়। বিচারপতি নির্দেশ দিয়েছিলেন ৩ মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তাতে যোগ্য ও উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল একক বেঞ্চে চাকরি বাতিল সংক্রান্ত নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি থাকছে, কিন্তু পর্ষদকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। একক বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য পর্ষদ। তাদের অভিযোগ, সমস্ত পক্ষের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি। তারপরই মামলাটি হাইকোর্টে পাঠানো হয়। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চকে সমস্ত পক্ষের বক্তব্য শুনতে হবে। মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে বসে। গত ১২ নভেম্বর মামলাটির শুনানি শেষ হয়। রায়দান স্থগিত ছিল। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ রায়দান করেন। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। এই রায় উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদা জেলার সফর শেষে ফেরার পথে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা হাইকোর্টের বিচারকে আমরা শ্রদ্ধা করি। অন্যদিকে এক স্যান্ডেলে শিক্ষকদের শুভেচ্ছা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বহাল ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি। এই নিয়ে রায়ে উচ্ছ্বাসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহ সফর শেষে মুর্শিদাবাদে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথম প্রতিক্রিয়া দেন তিনি। যে মামলা ছিল সেটা খারিজ হয়ে গেল, যে ৩২,০০০ চাকরি বহাল থাকলো। অভিজিৎ গাঙ্গুলি সেই সময় এই রায়টি দিয়েছে। আমার কোনো কথা কারোর সম্বন্ধে বলার নেই।
টিচাররা জাস্টিস পেয়েছে এবং তাদের পরিবারগুলো সেভ হয়েছে না। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া, এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। আজকে রায়ে একটা কথা বলা হয়েছে যে আগের যিনি রায় দিয়েছিলেন সেটা বিচার ব্যবস্থার প্রতি অবাঞ্ছিত হস্তক্ষেপ এবং যে তদন্ত করা হয়েছিল সেটা ঠিক হয়নি। আজকে ডিভিশন বেঞ্চ এটাও বলেছে। বিচারের মতো বলবে, বিচারকে আমরা শ্রদ্ধা করি। সুতরাং আমি সবচেয়ে খুশি যে আমার চাকরিরত ভাই বোনেরা তাদের চাকরিটাকে সুরক্ষিত করতে পেরেছে। হাইকোর্টে কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন। ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া বিচার ব্যবস্থার উপর অবাঞ্ছিত হস্তক্ষেপ। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কিছু বলতে অবশ্য নারাজ। তার কথায়, বিচারকে আমরা শ্রদ্ধা করি, বিচার বিচারের মতো চলবে। চাকরিরত ভাই বোনেরা চাকরিটা ফিরে পেয়েছে, আমি এতেই খুশি। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার এক্স হ্যান্ডেলে লেখেন, আজকে মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে অভিনন্দন জানাই। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় বাতিল হয়েছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি সম্পূর্ণ সুরক্ষিত রইল। শিক্ষকদের শুভেচ্ছা, সত্যের জয় হলো। বলে রাখা ভালো, 2014 সালে টেটের ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। 2023 সালের মে মাসে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের 32,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। তবে চাকরি বাতিলের পরে তাদের কর্মরত থাকতে বলা হয়েছিল। বিচারপতির নির্দেশ দিয়েছিলেন 3 মাসের মধ্যে রাজ্যকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে, তাতে যোগ্য ও উত্তীর্ণ প্রার্থীদের চাকরি বহাল থাকবে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় পর্ষদ। তৎকালীন বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি শুনানির জন্য ওঠে। গত 12ই নভেম্বর মামলাটির শুনানি শেষ হয়। রায়দান স্থগিত ছিল। বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে রায়দান করে। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চ জানায়, প্রাথমিক 32,000 চাকরি বাতিল নয়, স্বপদে বহাল রইলেন প্রত্যেকে। আদালতের রায়ে স্বস্তিতে 32,000 প্রাথমিক শিক্ষক। হাই নিউজ নেটওয়ার্ক। ভয় পাবেন না, এসআইআর আবহে মালদা থেকে অভয় বার্তা মমতার। এমনকি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্র বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। ভোট চাইতে আসেনি, আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছে। এসআইআর আবহে মালদা থেকে বাংলার মানুষকে আশ্বাস বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্পষ্ট বক্তব্য, কেউ ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। এমনকি কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না বলেও অভয় বার্তা মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ডিটেনশন ক্যাম্পে কাউকে যেতে হবে না, কারো নাম বাদ যাবে না। এই ইস্যুতে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ দেখে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর এর নামে গণবন্দী করা হচ্ছে, মানুষের জবাব দেবে। অন্যদিকে এদিন ফের একবার কেন্দ্র বঞ্চনা নিয়ে সরব হন তৃণমূল নেত্রী। আজকে আমি সকলকে বলি, আমি আজকে আপনাদের জন্য, আমি ভোট চাইবার জন্য আসিনি। আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসেছি। আমি আপনাদের পরিষ্কার বলি, আপনারা নিশ্চিন্তে থাকুন, ভয় পাবেন না, ভীত হবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা প্রায় 1,87,000 কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই। তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জিএসটি কাটা হতো, গদিবাবুরা একা ক্রেডিট নিচ্ছেন, কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে 20,000 কোটি টাকা কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে। এখন তো শুনছি আবার সিগারেটের টাকাও কেটে নেবে। বলুন বাকি কি আছে? সবই তো দখল করছো। সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না। দখল করো গণতান্ত্রিকভাবে,
গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে, কিন্তু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবেন সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয়, এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে, তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না। আজকে ক্ষমতায় আছেন, কাল দিল্লিতে ক্ষমতায় থাকবেন না। এদিন ভাঙন রোধে কেন্দ্রের বিজেপি সরকার কিছু করেনি, সরাসরি এই অভিযোগ করেছেন তিনি। ভাঙন রোধে রাজ্য সরকার 200 কোটি টাকা দিয়েছে, জোর গলায় সেই কথা বলেছেন তিনি। বহুবার বলার পরও কেন্দ্রের তরফে ফারাক্কায় ড্রেজিং করা হয়নি, সেই অভিযোগও সভা মঞ্চ থেকে এদিন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সংশোধিত ওয়াকফ আইন নিয়ে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার সভায় সংখ্যালঘু সম্প্রদায়কে আশ্বস্ত করলেন তিনি। জানালেন তিনি থাকতে কাউকে এখানে কারো সম্পত্তিতে হাত দিতে দেবেন না। পাশাপাশি জানান ওয়াকফ আইন রাজ্য নয়, বিজেপি নেতৃত্বাধীন বিজেপি সরকার করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। অনুপ্রবেশকারীদের জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলায় কড়া সুরে এমনই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। অনুপ্রবেশকারীদের জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলার কড়া সুরে এমনই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো, রোহিঙ্গাদের আইনি মর্যাদা নির্ধারণ না করে তাদের অধিকার নিয়ে কোনো আলোচনা করা যাবে না। একই সঙ্গে আদালত প্রশ্ন তুলছে, ভারত সরকার কি কখনো রোহিঙ্গা শরণার্থীদের হিসেবে ঘোষণা করেছে? জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। আবেদনকারীর পক্ষের দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হওয়া উচিত। আবেদন অভিযোগ জানানো হয়, গত মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে আটক করেছিল, তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সেই মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। শুনানি শুরুতেই এই বিষয়ে বিচারপতিরা প্রশ্ন করে, ভারত সরকারের এমন কি কোনো নির্দেশ রয়েছে যেখানে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? যদি কেউ এখানে অবৈধভাবে প্রবেশ করে তাহলে তাদের এখানে রাখার জন্য আমাদের কি কোনো বাধ্যবাধকতা রয়েছে? যদি ওদের ভারতে থাকার আইনি অধিকার না থাকে এবং তারা অনুপ্রবেশকারী হয়, তাহলে সেই সব অনুপ্রবেশকারীকে স্বাগত জানানোর জন্য আমাদের লাল গালিচা বিছিয়ে দেওয়া উচিত। এই প্রেক্ষিতে আবেদনকারীর পক্ষের আইনজীবী বলেন, রোহিঙ্গাদের জন্য শরণার্থী মর্যাদা চাইছেন না, তারা শুধুমাত্র আইনি অনুযায়ী নির্বাসন প্রক্রিয়া চাইছে, এটাই। উত্তরে প্রধান বিচারপতি বলেন, প্রথমে আপনি সুড়ঙ্গ খুঁড়ে তা বেড়া টপকে অবৈধভাবে ভারতে ঢুকলেন, তারপর আপনি বলছেন এখানে যেহেতু আমি এসেই পড়েছি তাহলে ভারতীয় আইন আমার উপর প্রযোজ্য হওয়া উচিত এবং আমার সন্তানদের জন্য খাদ্য, আশ্রয়, শিক্ষা ব্যবস্থা করা উচিত। আমরা কি এভাবে আইন পরিধি বাড়াবো? বিচারপতি আরও বলেন, ভারতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ দরিদ্র নাগরিক রয়েছে যাদের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি এটাও জানান, অবৈধভাবে কেউ প্রবেশ করলে তাদের উপর নির্যাতন করা উচিত নয়। উল্লেখ্য, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া মনোভাব এর আগেও দেখিয়েছেন দেশের বিচার ব্যবস্থা। এই বছরের শুরুতে শ্রীলঙ্কায় তামিল শরণার্থীদের নিয়ে আরেকটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতে সারা বিশ্বে শরণার্থীদের আশ্রয়স্থল হতে পারে না, এই দেশ কোনো ধর্মশালা নয়। এছাড়া মে মাসে আদালত আরেকটি আবেদনে মন্তব্য করেছিল, রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দেওয়ার গল্পটি রূপকথার মতো শোনাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলা জিততে লড়াই চালিয়ে যেতে হবে। বুধবার দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদদের টার্গেট বেঁধে দিলেন মোদী। সূত্র মারফত খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ঘুরে ফিরে এসেছে এসআইআর এর কথা। বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া কার্যত ভোটের বাদ্যি বাজিয়ে দিয়েছে। এই আবহে বুধবার দিল্লির বৈঠকে বঙ্গ সাংসদদের টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার বার্তা, ভোটে জেতা নিশ্চিত করতে বাংলায় লড়াই চালিয়ে যেতে হবে।
যেভাবে বিজেপি বাংলার সরকার ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে উন্নতি করেছে সেই কাজ চালিয়ে যেতে হবে। তিনি বলেন, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, নির্বাচনে জয়লাভ নিশ্চিত করতে হবে। বাংলায় দলের অগ্রগতি হয়েছে, সেই গতি বজায় রাখতে হবে। সূত্র মারফত খবর, বৈঠকে প্রধানমন্ত্রীর মুখে ঘুরে ফিরে এসেছে এসআইআর এর কথা। তিনি এমপিদের বলেছেন, এই প্রক্রিয়ায় ভোটার তালিকার শুদ্ধিকরণ করা হচ্ছে, সেই বিষয়টি ভোটারদের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের বেশি করে প্রচার করতে হবে। যে প্রকল্পগুলির সুবিধা বাংলার জনগণ পাচ্ছেন না, তার জন্য তৃণমূলকে দায়ী করে প্রচার করতে হবে। সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সেই কথা তুলে ধরার কথা বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বুথ লেভেল সংগঠনে আরও বেশি জোর দেওয়ার কথাও বলেছেন তিনি। বৈঠকের পর দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা বলেন, নির্বাচনের জন্য আমাদের নেতৃত্ব কাজ করছে। বাংলায় আমরা বুথ লেভেলে বৈঠক শুরু করেছি। গতবার বিধানসভা নির্বাচনের সময় আমাদের কাছে পুরো সম্ভাবনা ছিল, কিন্তু বুথ লেভেলে কিছু ভুল হয়েছিল, সেই ভুল আমরা এবার করব না। দেখবেন আমাদের বড় বড় নেতারা বুথে গিয়ে বৈঠক করবেন। জানা গিয়েছে ৪৫ থেকে ৫০ মিনিটের এই বঙ্গ বিজেপির লোকসভা ও রাজ্যসভার সাংসদরা উপস্থিত ছিলেন সেখানে খগেন মুর্মুর উপর হামলা নিয়ে প্রধানমন্ত্রী খবর নিয়েছেন বলেও জানা গিয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলায় আনকালেক্টেবল ফর্ম বা ফেরত না আসা ফর্মের সংখ্যা পেরোল ৫০ লক্ষ। যারা মৃত, অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল সংখ্যা সামনে এসেছে। বাংলায় এসআইআর পর্বে মৃত ভোটারের সংখ্যা বেড়ে হল ২২,৮২,৭৮৯। এখনো পর্যন্ত প্রায় ৯০% এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়ে গিয়েছে। আর সেই হিসেবে কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী বুধবার সকালে আনকালেক্টেবল ফর্মের সংখ্যা পেরোল ৫০ লক্ষ। কমিশনের হিসেব বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত এই সংখ্যাটি ছিল ৪৯,৪৩৭। বেলা ১১:৩০ পর্যন্ত যা ৫০ লাখ পেরিয়েছে। সকাল ৮টা পর্যন্ত কি কি পরিসংখ্যান পাওয়া গিয়েছে? মৃত ভোটারের সংখ্যা ২২,৮২,৭৮৯। অনুপস্থিত ভোটারের সংখ্যা ৭,৬১,৫৩১। পাকাপাকিভাবে অন্যত্র চলে যাওয়া ভোটারের সংখ্যা ১৭,১৯,৩৬৩। এনরোল ভোটারের সংখ্যা ১,১২,০৭৫। অন্যান্য ২৪,৬৭৯। মোট আনকালেক্টেবল ফর্ম ৪৯,৪৩৭। এখন ভোটারদের মনে প্রশ্ন উঠতে পারে, এই আনকালেক্টেবল বলতে ঠিক কাদের কথা বলা হচ্ছে? কমিশন আগেই জানিয়েছিল, যারা মৃত, পাওয়া যায়নি বা অনুপস্থিত, পার্মানেন্টলি শিফটেড অর্থাৎ যারা স্থায়ীভাবে সরে গিয়েছে, আগেই এনরোল করা ছিল বা নাম ছিল, এবং অন্যান্যদের মিলিয়ে এই আনকালেক্টেবল। অন্যদিকে নতুন করে ফের একবার রাজ্যের ৬ জেলার ডিওকে চিঠি দিয়েছে কমিশন, যার মধ্যে রয়েছে ২ চব্বিশ পরগনা, ২ কলকাতা, হাওড়া এবং হুগলি। চিঠিতে বলা হয়েছে, যে সমস্ত আবাসনে ৮০০ বা তার বেশি ভোটার রয়েছেন, এমন আবাসনের খোঁজ করতে হবে। ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। সেই মতগুলিকেই সামনে রেখে পুনরায় খোঁজ খবর করতে বলেছে কমিশন। ৬ ডিসেম্বরের মধ্যে এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, যেহেতু এখনো একাধিক জেলায় এখনো আনকালেক্টেবল ফর্মের সংখ্যাটা আপলোড করা হচ্ছে না, তাই স্বাভাবিকভাবেই আসল সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। আর যে কারণে বেশ কয়েকজন বিএলওর কাজের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন দিল্লির নিয়োগ করা স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত। কমিশন খবর পেয়েছে, অনেক জায়গায় ৩ বার করে ভিজিট করার পরেও চূড়ান্ত তালিকা আপলোড করতে দেরি করছেন বেশ কিছু বিএলও। এমনও খবর পাওয়া গিয়েছে যে স্থানীয় প্রশাসনের কর্তারাই নাকি বিএলওদের বলেছেন, এখনো কিছু আপলোড করার দরকার নেই, একেবারে শেষ মুহূর্তে যখন বলা হবে তখন করলেও হবে, জানিয়ে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেছেন স্পেশাল অবজারভার। ঘুরিয়ে জানতেও চেয়েছিলেন, ঠিক কার নির্দেশের অপেক্ষা করছেন বিএলওরা। কমিশনের বক্তব্য, এই আপলোডের প্রসেস যত তাড়াতাড়ি মিটবে, তত স্পষ্ট হবে বাংলার মৃত ভোটারের আসল সংখ্যাটা। হাই নিউজ নেটওয়ার্ক।
এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই ড্রেন থেকে উদ্ধার হলো একাধিক ভোটার কার্ড, জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডে। কিভাবে, কোথা থেকে এই কার্ডগুলি এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এসআইআর ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। এর মধ্যেই ট্রেন থেকে উদ্ধার হলো একাধিক ভোটার কার্ড, জানিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপ প্রতাপনগর হাসপাতাল রোডে। ইতিমধ্যে কার্ডগুলিকে উদ্ধার করেছে নবদ্বীপ থানার পুলিশ। কিভাবে, কোথা থেকে কার্ডগুলি এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই কার্ডে থাকা নামের ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। জানা গিয়েছে সংশ্লিষ্ট ব্যক্তিদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। তাহলে উদ্ধার হওয়া কার্ডগুলি কি নকল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানুতর। জানা যায়, স্থানীয়রা নদিয়ার নবদ্বীপ প্রতাপনগর হাসপাতাল রোডের পাশে একটি ড্রেনে একাধিক ভোটার কার্ড পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। স্থানীয়রা জানিয়েছে, কার্ডগুলির নাম ঠিকানা এলাকার বাসিন্দাদের সঙ্গে মিলে গেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে তাদের আসল ভোটার কার্ড ঘরেই রয়েছে। ফলে একই নামের নকল বা অতিরিক্ত কার্ড কিভাবে রাস্তায় এলো তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এসআইআর এর আবহে যে অনিয়ম হচ্ছে এই বিষয়ে আগে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যেভাবে একাধিক ভোটার কার্ড উদ্ধার হলো তারই প্রমাণ। বিজেপির দাবি, তৃণমূল ভয় পেয়ে বিভিন্ন কারচুপির পথ নিয়েছে। যদিও বিজেপির এই দাবি উড়িয়ে দিচ্ছে নবদ্বীপ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টুলাল দাস। তার বক্তব্য, ঘটনায় তৃণমূলের কোনো ভূমিকা নেই, এটা বিজেপির চক্রান্ত। এমনকি নির্বাচন কমিশনের পুরো বিষয়টি দেখে নেওয়া উচিত বলে দাবি তৃণমূল নেতার। উল্লেখ্য, নবদ্বীপে প্রতাপনগর হাসপাতাল রোডের অন্যতম ব্যস্ত একটি এলাকা। শুধু আই নয়, গুরুত্বপূর্ণও বটে। সেখানে একাধিক ভোটার কার্ড উদ্ধারের ঘটনা বেড়েছে উদ্বেগ। কে বা কারা কার্ডগুলিকে ফেলে গেল তা নিয়ে বাড়ছে উদ্বেগ। হাই নিউজ নেটওয়ার্ক। চোখ রাখবো আবহাওয়ার খবরে। ঘূর্ণিঝড় দিতোয়া কার্যত শক্তি হারিয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে, যা শক্তি সঞ্চয় না করে এখন ক্রমশ দুর্বলই হবে। বাংলার ওপর এর কোনো প্রভাব নেই বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং ধীরে ধীরে পারদ নামার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় দিতোয়া কার্যত শক্তি হারিয়ে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হয়েছে। তামিলনাড়ু, পুদুচেরি ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে সমুদ্রে প্রায় ৪০ কিলোমিটার ভেতরে অবস্থান করছে সিস্টেমটি। আর শক্তি সঞ্চয় না করে এখন ক্রমশ দুর্বলই হবে। বাংলার ওপর এর কোনো প্রভাব নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং ধীরে ধীরে পারদ নামার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা সামান্য কমে স্বাভাবিকের কাছাকাছি পৌঁছেছে। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৭ ডিগ্রির ঘরে। জেলার বেশ কিছু অঞ্চলে পারদ ১৪ ডিগ্রির আশেপাশে রয়েছে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে পূর্বাভাস। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে পারদ ১১ থেকে ১২ ডিগ্রিকেও স্পর্শ করতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা থাকবে, বিশেষত উপকূলবর্তী অঞ্চলে। ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেখানে তাপমাত্রায় বড়সড় পরিবর্তন না হলেও সকাল ও রাতে শীতের অনুভূতি থাকবে। দার্জিলিংয়ে পারদ ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। মালদায় তাপমাত্রা রয়েছে প্রায় ১৭ ডিগ্রি। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভোরবেলা কুয়াশা ঘনীভূত হওয়ার সম্ভাবনাও বেশি। উইকেন্ডে পার্বত্য এলাকাতেও কুয়াশা বাড়বে। কলকাতার আকাশ মূলত পরিষ্কার থাকলেও মাঝে মাঝে আংশিক মেঘলা দেখা যেতে পারে। উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া ঢুকছে, যার ফলে আগামী দিনে আরও পারদ পতন হবে। মঙ্গলবার যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রির ঘরে, সেখানে বুধবার তা নেমে এসেছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৮৬% মধ্যে রয়েছে। এদিকে দেশের অন্যান্য অঞ্চলেও শীতের দাপট বাড়ছে। পাঞ্জাব, মধ্য মহারাষ্ট্র ও মারাঠাওয়াড়ায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি। হিমাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা ও ওড়িশাতে ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে।
অন্যদিকে কেরল, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকাল এলাকায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক, নিরপেক্ষ।